স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। এবারে জানাবো খবরের বিস্তারিত। দেশ মেতেছে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে। রাজধানী সহ সারা দেশে ঈদের জামাতে বিশ্বের শান্তি মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হচ্ছে। রাজধানীতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এবারও বাইতুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে, আর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে 8:30টায় জাতীয় ঈদগাহে। জাতীয় ঈদ জামাতে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাগরিকরা অংশ নিয়েছেন। জাতীয় ঈদগাহে জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক, আর তার সহযোগী কারি হিসেবে আছেন মুয়াজ্জিম মোহাম্মদ হাবিবুর রহমান। জাতীয় ঈদগাহের নিরাপত্তায় নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। এবারের রাজধানী ঢাকায় 1435টি মসজিদ এবং 189 ঈদগাহে হবে ঈদের জামাত। বাচ্চাদেরকে জাতীয় ঈদগাতে পরিচয় করায় দেওয়ার জন্য এনেছি, যাতে বাচ্চারা কৃষ্টি কালচারটা জানে, বুঝে। সবাই যেন ভালো ঈদ করতে পারে আর সবাই যেন খুশি খুশি থাকতে পারে। এবার আয়োজনটি খুবই সুন্দর লাগছে, একদম গুছানো, নির্ঝঞ্ঝাট। আগে যেমন গ্যাদারিং থাকতো, অনেক বড় সিরিয়াল ধরে আসতাম, এবার সব তেমনটি হয়নি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, অনিরাপদ বোধ করলে তো নিয়ে আসতাম না ফ্যামিলিকে। জাতীয় ঈদগাহ থেকে ঈদ জামাতের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, জামাত তো শেষ, প্রথম এই জামাতে কারা কারা অংশ নিয়েছেন এবং সেখানকার শেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? এই মুহূর্তে কিন্তু দেশ ও জাতির এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করছেন এই ঈদ জামাত, যার ইমামতিতে অনুষ্ঠিত হলো আমাদের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক। তিনি কিন্তু মুনাজাত করছেন। এর আগে বেলা সকাল 8:30টায়, ঠিক সকাল 8:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। হাজারো মুসল্লি কিন্তু এই ঈদ জামাতে অংশ নিয়েছেন। এখনও মুনাজাত চলছে, আমরা চেষ্টা করব আপনাদেরকে, দর্শকদেরকে সেই মুনাজাত শোনানোর। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঈদ মুবারক। পর মুসল্লিরা কিন্তু এখন যে যার ঘরে ফিরে যাবে, এবং আমরা একই সঙ্গে দেখছি যে মুনাজাতের পরের যে দৃশ্যটি, একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদ জামাত উদযাপনের যে চেষ্টা, সেই ঈদ জামাতের যে পরের যে দৃশ্যটি, একটি আনন্দঘন দৃশ্য, একে অন্যের সাথে কোলাকুলি করে সেই উদযাপন করা, সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সঙ্গে। এখানে যারা আছেন আমার সহকর্মীদেরকে বলবো দু একজনের অনুভূতি একটু আমরা জানতে চাই। দীর্ঘ সময় এখানে বসে থাকলেন, খুতবা শুনলেন, এই নামাজের আয়োজন কেমন লাগলো? জি, ভালোই ছিল, ভিতরে যেতে পারি নাই, কিন্তু সমস্যা হয় নাই কোনো। এখানে আয়োজনটা ভালো হয়েছে, সবাই নামাজটা পড়লাম, খুবই ভালো লাগলো। এটাই। আপনার কাছে একটু জানতে চাই যে এইবার আসলে কি প্রার্থনা ছিল আপনার? প্রার্থনায় কাদের জন্য দোয়া করলেন, কি দোয়া করলেন? এই সমস্ত উম্মতের জন্যই দেওয়া হয়েছে, সবাই শান্তিতে বসবাস করুক, মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ আল্লাহ তাআলা যেন দূর করে দেয়, আল্লাহ তাআলা রহমত নাজিল করে, এবং সামনে যে সময়টা সবাই যেন একত্রিত হয়ে একটা শান্তি সমৃদ্ধিভাবে সবাই চলতে পারে, এটাই দোয়া করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব এই ঈদ জামাতের। আপনারা দেখছেন যে এখানে যারা অংশ নিয়েছিলেন তারা কোলাকুলি করছিলেন। আপনার কাছে একটু জানতে চাই, আমরা সরাসরি আছি, ডিবিসির দর্শকদেরকে একটু ঈদ মোবারক বলবেন, এবং একই সাথে এই যে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়লেন, কেমন লাগলো এবং কি দোয়া করলেন আসলে সেটা একটু বলবেন। আলহামদুলিল্লাহ, সবাইকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এখানে তো ঢাকা শহরের সবচেয়ে বড় একটা জামাত হয়, তো আমরা নতুন বছরে অ্যাকচুয়ালি নতুন স্বাধীনতার নতুন ঈদ, সেই হিসেবে আমরা এখানে খুব সুন্দরভাবে নামাজ পড়লাম, দেশের জন্য দোয়া করলাম, দেশের মানুষের জন্য দোয়া করলাম, নিজের এবং নিজের পরিবারের জন্য দোয়া করলাম।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক যেমনটা দেখছেন, মূল যে ঈদ জামাত, সেই ঈদ জামাত শেষে, নামাজ শেষে কিন্তু সবাই বেরিয়ে আসছেন। এখন যে যার গন্তব্যে বা বাড়ি ফেরার পালা। আপনার কাছে একটু জানতে চাই, এবারের ঈদ জামাতের আয়োজন কেমন ছিল, আর সার্বিকভাবে আসলে কি দোয়া করলেন, কি চাইলেন? খুব সুন্দরভাবে ঈদ জামাত করতে পেরেছি, শত কোটি শুকরিয়া। এবং সার্বিকভাবে বিশেষ করে ফিলিস্তিন জনগণের জন্য দোয়া চেয়েছি, এবং আমাদের বাংলাদেশের যারা রাজনীতিবিদ এবং নেতৃস্থানীয় আছে সবার কাছে সবার জন্য দোয়া করেছি, ওনারা যাতে স্বার্থপর না হয়ে সচেতন হয়, এই দোয়াটুকু করেছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন, আমরা দেখলাম যে সকাল 8:30টায় যে জাতীয় ঈদগাহ মাঠের যে নামাজ, সেই নামাজ শেষে, খুতবা শেষে এবং দোয়া শেষে এই নামাজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন যে যার বাড়িতে ঘরে ফিরে যাচ্ছেন, প্রিয়জনদের সঙ্গে হয়তো সারাদিনের যে ঈদের বাকি সময়টি সেটি হয়তো সবাই সবার নিজেদের মতো করে উদযাপন করবেন। আপনারাও ভালো থাকুন, ঈদ মোবারক। জি মাহবুব, আপনাকে ঈদ মোবারক। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় ঈদগাহ থেকে আপনি ঈদের জামাতের খোঁজ খবর জানাচ্ছিলেন। আমাদের আরেক প্রান্তে অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের ঈদের জামাতের যে আয়োজন করা হয়েছে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে, আমরা জেনেছি যে সেখানে এখন একটি র্যালি চলছে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, সেখানকার কি অবস্থা আমাদেরকে জানাবেন? আমাদের আরেক সহকর্মী মাহবুব তো জানাচ্ছিলেন আমাদেরকে জাতীয় ঈদগাহ ময়দান থেকে সেখানকার খবরাখবর। আপনার ওখানে কি আছে খবর আপনার কাছে? ঈদ মোবারক। আমরা জানি যে উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদ মিছিল এবং যে হওয়াটার কথা ছিল কিছুক্ষণ আগে কিন্তু জামাত শেষের পরে জাস্ট 9টার দিকে ঈদ মিছিলটি শুরু হয়েছে। আমরা দেখেছি যে ব্যাপক সাড়া কিন্তু পেয়েছে, ব্যাপক জনসমাগম হয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে এবং নারীরাও কিন্তু এতে অংশগ্রহণ করেছে ঈদ মিছিলে। ঈদ মিছিলটি এখান থেকে এখন সংসদ ভবনের দিকে যাচ্ছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ঈদ মিছিলে কিন্তু ঘোড়ার গাড়ি, বিভিন্ন ঘোড়া মহিষের গাড়ি এবং বিভিন্ন যানবাহনে কিন্তু তারা এই ঈদ মিছিল কিন্তু নিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ঈদ মিছিলটি যাচ্ছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশা, শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও কিন্তু এই ঈদ মিছিলেও অংশ নিয়েছেন। বিভিন্ন গাড়ি, মহিষের গাড়ি এবং সামনে পিছনে অনেক ঘোড়াও কিন্তু ছিল রয়েছে ঈদ মিছিলে এবং তারা বলছেন যে প্রতি বছরই যেন এই ধারাটা অব্যাহত থাকুক। তারা বলছেন যে বিগত যে 15 বছরে তারা যে শোষণ বঞ্চনার শিকার হয়েছিল, এর মাধ্যম দিয়ে কিন্তু এবার তারা অনেকটাই আসলে ঈদের যে আসল যে স্বাদটা বা মজাটা সেটা তারা কিন্তু ফিরে পেয়েছে এবং আমাদেরকে জানিয়েছেন এই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে প্রতি বছর ঈদের যে মজা, সেই মজাটা কিন্তু পাবে। আমরা বেশ কয়েকজন মুসলিম এখানে যারা ঈদ মিছিল অংশ নিয়েছেন তাদের সাথে কথা বলেছি, আমরা একজনের সাথে কথা বলবো। এখন পর্যন্ত ঈদ মিছিল আসলে কেমন লাগছে আপনারা, এটা কেমন? দেখেন, আসলে আমার বয়স 27, আপনার এই 27 বছর আসলে এত সুন্দর আয়োজন অন্তত গভর্নমেন্ট কর্তৃক আমি দেখি নাই। এত সুন্দর ঈদ আমার মনে হয় 2025 সালে, এটা হচ্ছে পুরো আমার জন্মের পর থেকে এত সুন্দর ঈদ আমি এই প্রথমেই মূলত 2025 সালে দেখলাম। আপনার কাছে যাবো যে আপনারা কি এর আগে কখনো এরকম ঈদ মিছিল পেয়েছেন কিনা, দেখেছেন কিনা? না, আমাদের জন্য আমরা দেখি নাই, আমাদের জন্য এরকম দেখি নাই। সুন্দর একটা আয়োজন হয়েছে। আপনি বলবেন যে একটু ঈদ মিছিলটা আসলে কেমন লাগছে, এটা আসলে অব্যাহত থাকা উচিত কিনা? এরকম আয়োজন আমরা কোনোদিন দেখিনি এবং খুব ভালো লাগছে, খুব আলহামদুলিল্লাহ। আমরা ঢাকাতে এরকম প্রতি বছর যেন কন্টিনিউ হয়, আমরা চাই যে না এখানে প্রতি বছর ঈদটা কন্টিনিউ। আমরা খুব আনন্দ পেয়েছি, গ্রামে ঈদ করতে যেতে পাইনি কিন্তু এখানে খুব ভালো লাগছে আমাদের। আপনারা দেখছিলেন সবাই কিন্তু আসলে অনেকটা আনন্দ নিয়েই কিন্তু এই ঈদ মিছিলে অংশ নিয়েছেন। আমরা এই ঈদ মিছিলের সাথেই আসলে আমরা যাচ্ছি এই সংসদ ভবনে গিয়ে, আসলে সেখানে কিন্তু ঈদ মিছিলটা শেষ হবে এবং এই যে ঈদ মিছিলটা তারা যে বলছেন অব্যাহত থাকুক, আমরা এখানে বিভিন্ন নারীদের সাথেও যারা এসেছিলেন তাদের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে আসলে তাদের যে ঘরের মধ্যে থাকতে হয় সেই জায়গা থেকে বেরিয়ে এই ঈদ মিছিলে অংশ নিতে পেরে নারীরাও কিন্তু অনেকটাই খুশি হতে পেরেছেন, কারণ তাদের আসলে ঘরের মধ্যে থাকতে অনেকটা যে এইটা ঝামেলাটা হয় সেটা আসলে তারা আর পোহাতে চান না। এখন পর্যন্ত এই ঈদ মিছিল থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তাসনুভা। জি ফরহাদ, আপনি সেখানে থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দেশের সর্ববৃহৎ ঈদের জামাত গড়ে শহীদ ময়দানে নামাজ আদায় করতে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মোর্শেদুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছ থেকে জেনে নিব সেখানকার খবরাখবর। মোর্শেদ, আপনি তো শুনছিলেন আমাদের দুজন সহকর্মী ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন, আপনার কাছে কি খবর আছে ঈদ জামাতের?
এটি হচ্ছে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান, দিনাজপুর গড়ে সেই ময়দান। লাখো লোক মুসল্লি অংশগ্রহণের মধ্যে নামাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 9টায় নামাজ শুরু হয়েছে, নামাজ অলরেডি শুরু হয়েছে। আমি যদি একটু দেখাই যে পুরো মাঠ প্রায় 23 একর এলাকা জুড়ে এই ঈদগাহ মাঠ। নামাজ শুরু হয়েছে, এখন নামাজ চলছে। জি صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تعلمكم من عذاب أليم وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. ঈদ হলো দূরত্ব ঘোচানোর দিন। জাতীয় ঈদগাহ ময়দানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদের জামাত শেষে দেশবাসী এবং প্রবাসে থাকা বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বাংলাদেশের সুযোগ এসেছে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন। তাদের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। কিন্তু যাদের ত্যাগে এই দুঃশাসন বিদায় হয়েছে, সেই শহীদের পরিবারে নেই ঈদের আনন্দ। তাদের ঘরে বিষাদের কালো ছায়া, শোকের আবহ। স্বজনদের ছাড়াই ঈদ কাটছে তাদের পরিবারের। ঈদ এসেছে, তবে আনন্দ আসেনি জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহানের ঘরে। ফারহানের বইগুলো পড়ে আছে রুমে, মনে পড়তেই চোখের পানিতে ঈদ ভাসছে তার মায়ের। ড্রেসিং টেবিলের সামনে প্রায় গেলে বলতো যে, ওর হাতের সাথে আমার হাত মিলিয়ে দেখতো যে কে বেশি ফর্সা, আমি না তুমি। মা বাবার কাঁধে সন্তানের লাশ, এটা খুবই কষ্টকর বিষয়, আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয়। প্রতি বছর টাকা জমিয়ে মায়ের হাতে ঈদের ভালোবাসা দিত ফারহান। এবার কোলশূন্য তার মায়ের। এর আগের বার ঈদে ওর শপিং করে এনে বাকি টাকা ছিল, ঈদে আমার জন্য ঘড়ি কিনে নিয়ে এসে বলতাম, এটা তোমার জন্য
ঘুরিয়ে আনছে এটা বলবো। এবার এসব কেবলই স্মৃতি, এমনটি বলে কাঁদলেন সন্তান হারা মা। জানালেন ঈদের সকালে কি খেতে পছন্দ করত আদরের ফারহান। শেষ কথা তেমন হয় নাই, আন্দোলনে যাওয়ার আগের দিন আর কি আমার হাতে খেয়েছে দুপুরবেলা। ঈদে কোরবানিতে সবসময় কাচ্চি বিরিয়ানি, মাংসের চাপ, এগুলো মুঠিয়া কাবাব এগুলোই খেতে পছন্দ করত। এদিকে ছেলের রেখে যাওয়া স্মৃতি বয়ে বেড়াচ্ছেন বাবাও। এই তো সেদিন কোটা আন্দোলনে গিয়েছিল ছেলে, কিন্তু ঘরে ফেরে লাশ হয়ে। এই হত্যার বিচার চান রাষ্ট্রের কাছে। এরকম হতো যে আইডেন্টিফাই করা যেত কার গুলিতে সে নিহত হয়েছে, বা অ্যাটলিস্ট সে যদি গ্রেপ্তার হতো, তবেও আমাদের ঈদে অন্তত কিছুটা হলেও স্বস্তি পেতাম যে না, আমার ছেলের জীবন প্রদীপটাকে যারা নিভিয়ে দিল, যারা আমাদের কাছ থেকে ওকে কেড়ে নিল, তারা অন্তত কাষ্ঠুরিতে আছে, কিছুটা হলেও আমাদের কষ্ট লাঘব হতো। বোন খুঁজে চলেছে ভাইকে ফেলে আসা ছোট্টবেলার দিনগুলিতে। খাবার টেবিলে পাশের চেয়ার ফাঁকা রেখে অপেক্ষার প্রহর গুনছে ভাইয়ের অপেক্ষায়। ঈদ হয়তোবা মানে সবার জীবনে সবসময় সুখ বয়ে আনবে সবার, কিন্তু আমার মনে হয় যে সেই সুখ বা আনন্দ সেইটা কিছুই আসবে না আমাদের জীবনে আর কখনো। বরং ঈদ যত আসবে ততই মানে আমাদের জীবনে কষ্ট আরো নিয়ে আসবে বেশি। জুলাই আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় গুলিতে মারা যান ফারহান। সন্তানের হত্যার সুষ্ঠু বিচার এখনো পরিবারের একমাত্র চাওয়া। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের শহীদ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আঞ্জুম প্রতি ঈদে পাঞ্জাবি পরে বাবার সঙ্গে নামাজে যেতেন। ঈদের সেমাই, মিষ্টি আর গরুর মাংস ছিল প্রিয় খাবার। এবার সবই আছে, নেই শুধু সাকিব। প্রিয়জনকে হারিয়ে স্ত্রী নিশাত ফিরে গেছেন বাবার বাড়ি। শোকে পাথর সাকিবের পরিবারে, নেই ঈদ আনন্দ। জুলাই আগস্ট আন্দোলনে অংশ নিয়ে গেল 5ই আগস্ট হত্যার শিকার হন সাকিব আঞ্জুম। প্রিয় স্ত্রী নিশাত ফিরে গেছেন বাবার বাড়ি। সন্তানহারা পিতা মাতার যেন ঈদ বলে কিছুই নেই। শোকে পাথর মা রোকেয়া খাতুন, কিছুতেই আনা যায়নি ক্যামেরার সামনে। কিছু বলতে চেয়েও বাকরুদ্ধ বাবা, সন্তানের কথা উঠাতেই শুধু কেঁদেই চলেছেন। আমরা একসাথে যেতাম, গরুর মাংস, ভাত। পরিবারের আশা ভরসা ছিলেন সাকিব। বারবার তার প্রয়োজনীয়তা অনুভব করছেন স্বজনরা। ভাইয়ের উপরে অনেক দায়িত্ব ছিল, সে বড় এবং সব থেকে শক্তি ছিল তার শরীর স্বাস্থ্য, এবং বুঝমান ছিল, শিক্ষিত ছিল। খুবই আড্ডাপ্রিয় ছিলেন সাকিব। তার স্মৃতি তারা করছে ঘনিষ্ঠজনদের। সে আমার যে একটা লেভেলে ছিল এটা কখনো বুঝতে পারে নাই। সে মানে বন্ধু সুলভ আচরণ করতো সবার সাথে। স্বপ্ন ছিল চিকিৎসক হবার। বেসরকারি মেডিকেল কলেজে সুযোগ পেয়েও টাকার অভাবে সেই স্বপ্ন পূরণ হয়নি। পরে ভর্তি হন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। প্রস্তুতি নিচ্ছিলেন ফিনল্যান্ড যাবার। ছাত্র আন্দোলনে অংশ নিয়ে চলে গেলেন পৃথিবী ছেড়েই। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। মার্চে প্রবাস আয় বা রেমিটেন্স এসেছে 3 বিলিয়ন বা 300 কোটি ডলার। বিশ্লেষকরা মনে করছেন টাকা পাচার বন্ধ হওয়ায় বৈধ পথে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। সেই সঙ্গে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ হওয়ায় বিদেশি ব্যয় মেটাতে ব্যাংকগুলোকেও জোর দিতে হচ্ছে রেমিটেন্স আহরণে। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের অন্যায়ের প্রতিবাদ হিসেবে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয় প্রবাসীরা। পরে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই বাড়তি গতি পায় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস প্রবাস আয়ে। আগে যেমনটা শাটডাউন করেছিলাম সবাই মিলে, আবার এই 5ই আগস্টের পরে থেকে সবাই মিলে কিন্তু আমরা রাইট ওয়েতে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছি। এটা আমাদের একমাত্র লক্ষ্য, যেটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতি মাসেই বেড়েছে রেমিটেন্স আয়। মার্চে এ আয় 300 কোটি ডলার অতিক্রম করেছে, যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। ব্যাংকাররা বলছেন দেশ থেকে টাকা পাচার কমে যাওয়ায় কমেছে হুন্ডির চাহিদা, যে কারণে থেমেছে ডলার দরের অস্থিরতাও। এর সঙ্গে দেশপ্রেমের দায়বদ্ধতা থেকেও বৈধ পথে রেমিটেন্স পাঠানোতে আগ্রহ বেড়েছে প্রবাসীদের। এই অভ্যুত্থানের পরে দেশপ্রেমেরও একটা বিষয় যেখানে আসছে, প্রয়োজনের বিষয়টা সেখানে আসছে। ফলে আগের মতো টাকা এখান থেকে পাচার হয়ে হুন্ডি হয়ে যায় না,
এখান থেকে যদি বেশি টাকা পাচার হইতো তাইলে ওই দিক থেকেও বেশি দামে কিনে ডলার পাঠানোর প্রয়োজন বা ওখানে ডলার জোগাড় করার প্রশ্ন আসতো। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে অবৈধ পথে রেমিট্যান্স আসলে তা কালো টাকা হিসেবে চিহ্নিত হবে, তাই বাড়ানো হয়েছে সচেতনতা কার্যক্রম। এছাড়াও রিজার্ভ ধরে রাখতে ডলার বিক্রি বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। এতে রেমিট্যান্স সংগ্রহে বাড়তি শ্রম দিচ্ছে ব্যাংকগুলো, যার ইতিবাচক ফল রেকর্ড রেমিট্যান্স আয়। হুন্ডি কমে গেছে এবং হুন্ডি কমার কৃতিত্ব আমি সম্পূর্ণভাবে রেমিট্যান্স যোদ্ধাদেরকে দিই। প্রবাসীদের যে আত্মীয়স্বজন দেশে আছে তাদেরকেও নানাভাবে আমরা বোঝাতে চেষ্টা করতেছি যে ব্যাংকিং চ্যানেল দিয়ে তোমার ছেলে বা স্বামী টাকা না পাঠায় সেটা কিন্তু হোয়াইট মানি হবে না। রেমিট্যান্স আয় বৃদ্ধি পাওয়ায় কমছে বৈদেশিক মুদ্রার সংকট, সেই সঙ্গে অনেকটাই স্থিতিশীল হয়েছে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার, যার সুফল পাচ্ছে পুরো অর্থনীতি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী বাসাবো বিশ্ব রোড থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়ক বেহাল। পিচ উঠে গেছে সড়কের অনেক অংশের, কোথাও কোথাও বড় বড় গর্ত। বর্ষা হলেই জমে পানি, আর রাস্তাগুলো সরু থাকায় গাড়ির চাপ বাড়লেও দুর্ভোগ চরমে। দ্রুত সংস্কার এবং রাস্তা প্রশস্ত করার দাবি স্থানীয়দের। বাসাবো বিশ্ব রোড থেকে নন্দীপাড়া সড়কের চিত্র এমন। প্রতিদিনই সড়কটিতে তৈরি হয় এমন বিচিত্র গাড়ির জটলা। সড়কের এক পাশে দোকান, অন্য পাশে গাড়ি পার্কিং। হেলেদুলে চলছে গাড়ি, অনেক সময় গর্তে যাচ্ছে আটকে। শঙ্কাও থাকে দুর্ঘটনার। রিক্সাগুলো ঠিকমতো যেতে পারে না, বৃষ্টি হলে রিক্সা উল্টে পড়ে যায়। এই জিনিসগুলো আমরা বিগত দিনে দেখেছি। পুরা রাস্তা দখল করে রাখছে এবং টেম্পো স্ট্যান্ড দখল করে এরা সিএনজি স্ট্যান্ড বানাইছে। গত 7 বছর ধরে সড়কটির এমন জরাজীর্ণ অবস্থা। কোথাও উঠে গেছে পিচ, অনেক স্থানে বড় বড় গর্ত। বর্ষা হলেই সেখানে জমে পানি। একই অবস্থা আরো কয়েকটি সড়কের। আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি আমাদের জন্য মেরামত হয়, আপনাদের কাছে আমাদের এই দাবি। সড়কের কারণে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে বেগ পেতে হয়। বাসাবো এলাকার কয়েক হাজার বাসিন্দাদের এমন দুর্ভোগ নিত্যদিনের। তাৎক্ষণিক একটা অ্যাম্বুলেন্স একটা রোগী নিয়ে এসে পৌঁছাইতে পারে না। এটা নিয়ে কয়েক জায়গায় কয়েক রকম আন্দোলন হয়েছে, তারপর এটা সমাধান হচ্ছে না। সড়ক সংস্কার না হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন কর্মকর্তাদের দুষলেন 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ব্যারিস্টার তাপস কমিশনার নিত আর এর কমিশনার, যার জন্য কাজগুলি সঠিকভাবে হয় নাই। বাসাবো বিশ্বরোড জামে মসজিদের থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তাটা জরুরি ভিত্তিতে করে দেওয়া হোক। দ্রুত সময়ে সব রাস্তা সংস্কার ও প্রশস্ত করলে বাসাবো এলাকার মানুষের জীবনমানের উন্নতি ঘটবে বলেও জানান তিনি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 2 বাঘ শাবকের খবর দিয়ে ঈদে নতুন 2 বাঘ শাবককে দেখা যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়, যদিও তাদের জন্ম হয়েছে কয়েক মাস আগে। শাবক দুটির বেড়ে ওঠা ও সুস্থতার জন্য এতদিন আনা হয়নি দর্শনার্থীদের সামনে। ঈদ ঘিরে বাঘিনী মায়ের সাথে তাদের রাখা হচ্ছে একই খাঁচায়। কিছুদিন পর নেওয়া হবে অন্য খাঁচায়, রাখা হবে সুন্দর নামও। একজনের নাম শাপলা, আরেকজনের নাম পদ্ম। মায়ের সাথেই এখন সময় কাটে তাদের। বয়স প্রায় 1 বছর। আকারে ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে, এখন কিছুটা ছোটাছুটি করে সময় কাটে তাদের। এদেরকে আমরা জন্মের পরে 2 মাস টোটালি প্রদর্শনী থেকে আনা হয় না, 2 মাস পরে এদেরকে প্রদর্শনীতে আনা হয়, তাও পুরোপুরি উন্মুক্ত করা হয় না। তারপরে আস্তে আস্তে এদের এই দুধ খাওয়া যখন ছাড়ে তখন এদেরকে উন্মুক্ত করা হয়, এবং এই ঈদ উপলক্ষে আমরা এদেরকে দর্শনার্থীদের জন্য পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করছি আর কি। ঈদ ছুটিতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়ে যায়। শাবক দুটি যাতে ভয় না পায় সেই জন্য কিছুদিন ধরে তাদের প্রদর্শনীতে রাখা হয়েছে। আমাদের এখন এই বারন্ত 2টা বাঘ সহ মোট 13টা বাঘ, তার মধ্যে 6টা পুরুষ 7টা স্ত্রী। আমরা এই বাঘ যখনই প্রেগনেন্ট হয় বুঝতে পারি আমরা, এদের মেটিং হওয়ার পরে 90 থেকে 110 দিনের মধ্যে বাচ্চা হয়। যখনই মেটিং হয় 1 মাস পরে আমরা এটা বুঝতে পারি যে সে কনসিভ করছে আর কি। তখন থেকে আমরা স্পেশাল যত্ন নেওয়া শুরু করি। নতুন বাঘ শাবক শাপলা স্ত্রীলিঙ্গের আর পদ্ম পুরুষ। শাপলা ও পদ্মকে মা বেলির সাথে রাখা হলেও বাবা টগর রয়েছে পাশের খাঁচায়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।